হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে আসলাম এক্সেলের আরো একটি নতুন ক্লাস নিয়ে। আগের ক্লাসে আমরা শিখেছি কিভাবে সাম এর কাজ করতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আমরা আগের ক্লাসে শিখেছি। কিন্তু এই ক্লাসে শিখবো একটু অ্যাডভান্স, যেটা আমাদের এক্সেলে না জানলেই নয়। সেটা হচ্ছে ইফ ফাংশন নিয়ে। ইফ ফর্মুলার কাজ আমরা আজকে সম্পূর্ণ ডিটেলসে শিখবো। তাহলে চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, ইফ ফাংশনটা আমাদের কেন প্রয়োজন এবং কি কাজে লাগে। ইফ ফাংশনটা কিন্তু একটা অ্যাডভান্স ফাংশনের মধ্যে ধরা হয় এক্সেলে। এক্সেলে যে কোনো কাজ করতে গেলে, এক্সেলে যদি আপনাকে মাস্টার হতে হয়, ইফ কিন্তু বাধ্যতামূলক। ইফ ফর্মুলাটা কিন্তু আপনাকে জানতেই হবে, না হলে কিন্তু আপনি এক্সেলে অনেকটা পিছিয়ে থাকবেন। এর আগের ক্লাসে আমরা শিখেছি যোগ বিয়োগ গুণ ভাগ। এগুলো মূলত একটা সেল হিসেবে কাজ করে। সেলের সংখ্যা দেওয়া থাকবে, সেই হিসেবে আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। কিন্তু ইফের কাজটা কি? ধরুন আপনাকে কোনো লজিক দিয়ে দেওয়া হয়েছে বা কোনো ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে যে এতর বেশি হতে হবে, তাহলে এত পাবে, বা এতর কম হলে এই দেখাবে, বা কেউ যদি এই ডিপার্টমেন্টে কাজ করে তাকে এত স্যালারি বেশি দেওয়া হবে, এরকম যদি কোনো লজিক দিয়ে দেওয়া হয়, তখন যদি আপনাকে সেটাকে বের করতে হয় যে তাহলে কি হবে, তখন কিন্তু আপনাকে ইফটা ইউজ করতে হবে। বিশেষ করে আপনি যদি স্কুলে কোনো মার্কশিট তৈরি করার কাজে থাকেন, অথবা যদি আপনি অফিসিয়াল কাজের কোনো হিসেব নিকেশের কাজে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনাকে ইফ ফাংশনটা জানতেই হবে। মার্কশিটের কাজে তো অবশ্যই ইফটা দরকার। ইফ ছাড়া তো আপনি মার্কশিটের কাজ করতেই পারবেন না, তাহলে অনেক খাটনির কাজ হবে। যেরকম আমি এখানে একটা সেট আপ নিয়ে নিয়েছি, সেট আপে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই কোশ্চেন গুলো আমরা অ্যান্সার বের করলেই কিন্তু আমরা ইফ সম্পর্কে বুঝতে পারবো। সবাই এই সেট আপটার দিকে লক্ষ্য রাখবে। এখানে কিছু আমরা কোশ্চেন দিয়েছি 1 2 3 4 হিসেবে, এবং এখানে তার অ্যান্সার গুলো আমরা 1 2 3 4 হিসেবে এখানে অ্যান্সারটা রেডি করব। আর আমাকে এখানে কিছু ডেটা দেওয়া রয়েছে। এখানে একটা স্কুলের মার্কশিট দেওয়া রয়েছে কিছু স্টুডেন্টের। এখানে আর কোশ্চেন রয়েছে। সবার ফার্স্ট কোশ্চেনটা আমরা যদি দেখি, দেখবো টোটাল নাম্বার 200-র বেশি পায় তাহলে পাস দেখাবে, না হলে ফেল দেখাবে। নিশ্চয়ই কোশ্চেনটা পড়ে তোমরা বুঝতে পারছো, এটা একটা স্কুলের মার্কশিট বানানোর সময় কিন্তু এইগুলো খুবই দরকার হয় আমাদের। যে এতর বেশি পেতে হবে, 200-র বেশি পেলে সে ফার্স্ট ডিভিশন হবে, না হলে সেকেন্ড ডিভিশন হবে, 50-এর বেশি হলে পাস, না হলে ফেল হবে। এগুলো কিন্তু স্কুলের কাজে খুবই দেখা যায়। তাহলে এরকম যদি কোনো লজিক বা ক্রাইটেরিয়া দিয়ে দেয়, সেই হিসেবে যদি আমাকে ফলাফলটা এখানে বের করতে হয়, তখন কিন্তু আমরা ইফটা ইউজ করব। দেখানোর আগে বলে রাখি, আজকের ক্লাসটা কিন্তু পুরোপুরি ইফ ফাংশনের ওপর। এরপরে আমরা এক্সেলের আরো অ্যাডভান্স বিভিন্ন ফর্মুলা সম্পর্কে ক্লাস নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলটির পাশে থাকো এবং চ্যানেলটি দেখতে থাকো। এবং আমাদের এখনো কিন্তু 100 সাবস্ক্রাইব পূর্ণ হয়নি। 100 সাবস্ক্রাইবার পূর্ণ হলে কিন্তু আমরা লাইভ ক্লাস নিয়ে আসবো। তাই সেটা অবশ্যই তোমরা তাড়াতাড়ি পূর্ণ করিয়ে দেবে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে। ইংরেজিতে ইফ মানে কি? ইফ মানে হচ্ছে যদি, তাই তো? মানে এরকম যদি দিয়ে যদি কোনো অঙ্ক থাকে, যে যদি এতর বেশি পায় তাহলে এত দেখাবে, যদি 80-র বেশি পায় তাহলে এ প্লাস, 80-র কম পেলে বি প্লাস, বা এরকম টাইপের কিছু যদি থাকে, যে 300-র বেশি পেলে ফার্স্ট ডিভিশন, বা 200-র বেশি পেলে সেকেন্ড ডিভিশন, এরকম যদি দিয়ে কিছু ম্যাথ দিয়ে দেয় তোমাকে, বা কোনো ক্রাইটেরিয়া বা লজিক বলে দিয়ে থাকে ওপর থেকে, তখন কিন্তু আমরা এই ইফ লজিকের সাহায্যে খুব সহজেই আমাদের ফলাফলটা রেডি করতে পারবো। সবার ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি টোটাল নাম্বার 200 প্লাস হয় তাহলে পাস দেখাবে, না হলে ফেল দেখাবে। তাহলে এখানে আমরা টোটাল নাম্বার প্রত্যেকের দেখতে পাচ্ছি। এবার আমি যদি প্রত্যেকের চোখের দেখায় লিখি, এখানে তো আমরা যেহেতু ছোট একটা টেবিল, তাই আমরা সহজেই লিখে ফেলতে পারি কে পাস অথবা ফেল। কিন্তু একটা স্কুলে কি হয়, হাজার হাজার স্টুডেন্ট থাকে, সেখানে যদি আমি প্রত্যেকেরটা আলাদাভাবে দেখে দেখে করতে হয়, আমাকে কিন্তু অনেক টাইমের ব্যাপার লাগবে। আর আমরা এটা কিন্তু খুব সহজেই ফাংশনের মাধ্যমে করে ফেলতে পারি। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারে আমরা তাহলে যে কোনো কিন্তু এক্সেলের যে কোনো ফর্মুলা লেখার আগে আমাকে ইকুয়াল টু দিতে হয়, সেটা দিয়ে দেবো। ইকুয়াল টু দেওয়ার পরে আমরা লিখবো এখানে ইফ। যখন যেরকম যোগ করার সময় আমরা সাম দিতাম, সেরকমই এখানে লিখতে হবে ইফ। ইফ দিয়েছি। এবার একটু যখনই ইফটা লিখবো, দেখবে এখানে একটা লাইন চলে আসবে। ফার্স্টে ব্র্যাকেটটা দেবো। এই লাইনটা তোমাকে নিজে ফলো রাখতে হবে। এই লাইনটা যদি তুমি ভালোভাবে ফলো করতে পারো, তোমাদের কিন্তু অবশ্যই লজিকটা ঠিকঠাক ভাবে তুমি করতে পারবে। দেখো আমি ইফ লেখার পরে আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে যে কি লিখতে হবে। আমাকে লিখতে হবে লজিক টেস্ট। লজিক টেস্ট মিনস আমাকে কোশ্চেনে যে লজিকটা দিয়ে দেবে যে এত পেতে হবে বা এত হতে হবে, সেই লজিকটা আমাকে ফার্স্টে লিখতে হবে। আর লজিক সব সময় হয়, আমি যে ঘরের যে রো বরাবর লিখছি সেই রো বরাবর অ্যাড্রেস নিয়েই করতে হবে, সেখানের সাথে লজিক মিলুক না মিলুক। তাহলে আমাকে কি বলেছে? টোটাল নাম্বার 200-র বেশি পেতে হবে। তাহলে আমি যে রো বরাবর করছি, এখানে টোটাল নাম্বার কত নম্বর সেলে রয়েছে? ই 2, তাই তো? তাহলে এখানে লিখবো ই 2। ই 2 লিখলাম। ই 2 লেখার পরে এটাকে আমাকে 200-র বেশি দেখাতে হবে। বেশি মানে আমাকে গ্রেটার দ্যান ইউজ করতে হবে। তাহলে আমি গ্রেটার দ্যান দিয়ে দেবো। গ্রেটার দ্যান কত? 200।
200 লিখে দিয়েছি, তাহলে লজিক টেস্ট তো আর কিছু বলেনি এখানে, তাহলে লজিক টেস্ট আমার শেষ। যে কোনো কিছু শেষ করলে কমা দিতে হয়, আমরা আগেই শিখেছি, তাহলে কমা দেওয়া মানে লজিকটা এখানে প্রিন্ট হচ্ছে। এবার কি বলেছে দেখো, অটোমেটিক বোল্ড হয়ে গেছে, ভ্যালু ইফ ট্রু। ভ্যালু ইফ ট্রু বলতে আমরা বুঝি আমি যে লজিকটা লিখেছি বাদিকে, সেই লজিকটা যদি সত্যি থাকে এখানে, আমি কিন্তু জানি না টেবিলে আদৌ কি সেটা আছে নেই, আমার টেবিল দেখার কোনো দরকার নেই, আমি এখানে লজিক লিখে দেবো, সেই অনুযায়ী ফর্মুলা অনুযায়ী আমাকে অটোমেটিক এক্সেল সেটার ফলাফলটা বের করে দেবে। তাহলে আমি যে বাদিকে লজিকটা লিখেছি এটা যদি সত্যি থেকে থাকে এখানে, তাহলে কি দেখাতে চাই, যেরকম এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে 200-র বেশি হলে 5 দেখাবে, তাহলে এখানে লিখে দেবো 5, PASS। এবার শুধু 5 লিখলেই হবে না, যখন আমরা কোনো ওয়ার্ড লিখবো তখন দুদিকে কিন্তু ডবল ইনভার্টেড কমার মধ্যে সেটাকে রাখতে হবে। তাহলে আমি কিন্তু 5টাকে একটা কোটেশনের মধ্যে রেখে দিলাম। তাহলে শেষ আমাদের ভ্যালু ট্রু, আর তো কিছু বলেনি যে 5 আরো এক্সট্রা কিছু দেখাবে, তাহলে শুধু আমি 5 দেখাতে চাই, তারপরে কমা দিয়ে আবার এটা শেষ, ভ্যালু ট্রু শেষ। এবার লিখতে হবে ভ্যালু ইফ ফলস। ভ্যালু ইফ ফলস বলতে বোঝায় যদি না মেলে, সবারই যে 200-র বেশি হবে তা তো কথা নয়, যদি 200-র বেশি না থাকে তখন আমরা কি দেখাতে চাই, এখানে কিন্তু বলে দিয়েছি যে 200-র বেশি পেলে পাস, আর না হলে ফেল। তাহলে এখানে না হলে কি, না হলে ফেল। তাহলে এটাও কিন্তু আমরা কোটেশনের মধ্যে FAIL ফেল লিখে দেবো। তাহলে আমাদের কিন্তু লজিকটা কমপ্লিট হয়ে গেল, আর কিন্তু কিছু নেই। এই ছোট্ট একটা লজিক কিন্তু আমাদের অনেক সময় বাঁচিয়ে দেবে, অনেক খাটনি কমিয়ে দেবে আমাদের। তাহলে আরেকবার বলে দিই ফর্মুলাটা। সবার ফার্স্টে ইকুয়াল টু দেওয়ার পরে ইফ দিয়ে শুরু করতে হবে, যেহেতু যদি দিয়ে অঙ্ক রয়েছে, যেহেতু একটা লজিক বলে দিয়েছে এত পেতে হবে তাহলে এই দেখাবে, এরকম কিছু লজিক থাকলেই কিন্তু আমাকে ইফ দিয়ে শুরু করতে হবে। তারপরে নেক্সট ব্র্যাকেটটা ওপেন করব, ওপেন করার পরে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে লজিক টেস্ট লেখা। দেখো এখানে আমি যখনই লজিকের গায়ে ক্লিক করছি অটোমেটিক এটা বোল্ড হয়েছে, মানে ঠিকঠাক লিখেছি আমি। লজিক বলতে কি বোঝায়, আমার কোশ্চেনে বা আমার ওপর মহল থেকে যেটা বলে দেবে যে এত পেতে হবে বা এই ডিপার্টমেন্টে কাজ করতে হবে, এরকম কিছু যদি বলা থাকে সেটাকে আমাকে লজিকের মাধ্যমে দেখাতে হবে ঘর নম্বর অনুযায়ী। যেহেতু আমি 2 নম্বর রোয়ে কাজ করছি, তাহলে 2 নম্বর রো বরাবর টোটালটা কোথায় রয়েছে সেটা আমি ইউজ করেছি। তাহলে আমি লজিক লেখার পরে কমা দিলে লজিকটা শেষ। তারপরে এই লজিকটা যে লিখেছি এটা যদি সত্যি হয়, যদি ঠিকঠাক হয় তাহলে কি দেখাতে চাই, আর যদি ভুল হয় তাহলে কি দেখাতে চাই, এটা কিন্তু কোটেশনের মধ্যে আমরা লিখে দিয়েছি, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। এরপর আমরা কিছুই করব না, জাস্ট এন্টার দেবো। দেখো এটা কিন্তু 5 দেখাচ্ছে। কেন 5 দেখাচ্ছে, কারণ এখানে 200-র বেশি আছে। এবার বাকিদের ক্ষেত্রেও কি একইভাবে বের করতে হবে না, আমরা কিন্তু আগের ক্লাসেই শিখেছি একবার ফর্মুলা বের করে ফেললে সেম যদি নিচের ঘরগুলোতেও একই ফর্মুলার কাজ করতে হয়, আমাদের কিন্তু আর সেটা বের করতে হয় না। আমাদের কি করতে হয়, শুধু স্ক্রোল যে পয়েন্টটা রয়েছে এখানে, এই পয়েন্টটা ধরে যদি আমরা নিচে টেনে দিই, বাকিদের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক সেই ঘর অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে নিয়ে নেবে। দেখো এ যেহেতু 200-র কম পেয়েছে তাই ফেল দেখাচ্ছে, 200-র বেশি পাস, এখানে 200-র কম ফেল। তাহলে এইভাবে কিন্তু আমরা সহজেই কে পাস করেছে ফেল করেছে এরকম বুঝতে পারবো। এটা শুধু মার্কশিটের কাজে নয়, অফিসিয়ালি অনেক কাজেও এটা লাগে। ধরুন অফিসে বললো যে যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাদের মাইনে এত দেখাও, আর যারা হচ্ছে ক্লার্ক রয়েছে তাদের এত দেখাও, তখনও কিন্তু আমরা ঠিক সেম ভাবে লজিকের জায়গাটা চেঞ্জ করে কিন্তু এইভাবে করে ফেলতে পারি। তাহলে আশা করি তোমরা এই ফর্মুলাটা বুঝতে পেরেছো সবাই। এরপর যে কোশ্চেনটা রয়েছে প্রায় সেম রয়েছে, শুধু পাশের জায়গায় A+ আর ফেলের জায়গায় B+। এটা কিন্তু আমি আর দেখিয়ে দিচ্ছি না, এরকম যদি সবকটা কোশ্চেন দেখাতে হয় আমাদের ক্লাসটা অনেক লং হয়ে যাবে। তাই আমরা যেগুলো ভাইটাল ভাইটাল কিছু কোশ্চেন রয়েছে যেগুলো খুব আমাদের কাজে লাগে সেরকমই কিছু আমরা ফর্মুলা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা নেক্সট চলে যাচ্ছি 6 নম্বরে। 6 নম্বর আগ পর্যন্ত কিন্তু সবগুলোই কিন্তু সেম। যে এখানে যেমন বলেছে ম্যাথের ঘর, তাহলে আমরা ম্যাথের ঘরটাকে সিলেক্ট করব B2। এই সেম ভাবে কিন্তু আমরা করতে পারি। তাহলে 6 নম্বরে কি বলেছে, টোটাল নাম্বার 220-র বেশি হবে, মানে 220-র বেশি হবে তাহলে ফার্স্ট ডিভিশন, আর যদি টোটাল নাম্বার 200-র বেশি হয় তাহলে সেকেন্ড ডিভিশন, না হলে ফেল দেখাবে। এখানে কিন্তু একটু দুটো লজিক রয়েছে, দুটো আলাদা আলাদা লজিক। যেমন এর আগের অঙ্কগুলোতে কি ছিল, একটাই লজিক ছিল যে হয় এতর বেশি না হলে এতর কম। আর এখানে কিন্তু দুটো আলাদা লজিক দিয়েছে, যে 220-র বেশি হলে ফার্স্ট ডিভিশন, আর যদি শুধু 200-র বেশি হয় তাহলে সেকেন্ড ডিভিশন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, দেখে নাও তোমরা। তাহলে 6 নম্বর অ্যান্সারের ঘরে আমরা ক্লিক করব। আমরা যে কোনো ফর্মুলা লিখতে গেলে ইকুয়াল টু দিয়ে শুরু করতে হয়, তাহলে আমরা ইকুয়াল টু দিয়ে দেবো। ইকুয়াল টু দেওয়া মানেই এরপরে আমি যাই লিখছি সেটা কোনো একটা ফর্মুলা। ইকুয়াল টু দেওয়ার পরে সেম ভাবে আমরা ইফ দেবো। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরেই আমাদের কাজ কি,
লজিকটাকে লিখে দেওয়া। এখানে কিন্তু দুটো লজিক আছে, একবার বলেছে 220-র বেশি হতে হবে তাহলে এই পাবে, আরেকবার বলেছে 200-র বেশি হতে হবে। যতবার লজিক ততবার কিন্তু ইফ দিতে হবে। তাহলে আমরা ফার্স্ট লজিক এবার লিখে নেব যে ইফ, তারপর 220-র বেশি টোটাল, তাই তো? টোটালের ঘর নাম্বারটা কি? E2, তাই তো? তাহলে আমরা এখান থেকে E2 দিয়ে দেবো। E2 কে কত হতে হবে? প্রথমে কি বলেছে? 220-র বেশি। 220-র বেশি হবে, তাহলে কমা দিলে লজিক শেষ হয়ে যাবে। লজিক টেস্ট। এবার কি ভ্যালু ইফ ট্রু, মানে কি? তাহলে কি দেখাতে চাই? যদি সত্যি 220-র বেশি পেয়ে থাকে সে, তাহলে আমরা এই আমাদের যেখানে আমরা ফাংশনটা লিখছি সেখানে কি দেখাতে চাই? সেখানে আমাদের বলেছে ফার্স্ট ডিভিশন দেখাবে। আর যেহেতু এটা একটা ওয়ার্ড টাইপের, তাহলে এখানে আমরা কিন্তু কোটেশনের মধ্যে সেটাকে দেবো, ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। কোনো যদি সিঙ্গেল ডিজিট থাকে অথবা সিঙ্গেল নাম্বার থাকে তখন কিন্তু আমাদের, বা কোনো ঘর নাম্বার থাকে তখন কিন্তু আমাদের কোটেশন প্রয়োজন হয় না। কোটেশন দেওয়া মানেই কি? পুরোটা একটার সাথে বোঝাবে। তাহলে ফার্স্ট, ফার্স্ট ডিভিশন, কোটেশন কমপ্লিট, তাই তো? এবার এখানে কমা দিলেই কিন্তু আমাদের ভ্যালু ইফ ট্রুটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখানে একটা জিনিস দেখার আছে, আমাকে কিন্তু এর পরে লিখতে হয় কি? ভ্যালু ইফ ফলস। কিন্তু আমাকে এখানে কিন্তু বলেনি যে 220-র কম পেলে কত হবে। তাহলে আমি কিন্তু এখানে ভ্যালু ইফ ফলস কিছু যেহেতু নেই, তাহলে কিছুই দেবো না। এবার এখানে কিন্তু আবার নেক্সট কিছু বলেছে, আবার অন্য একটা লজিক দিয়েছে, আলাদা একটা লজিক, যে 200-র বেশি পেতে হবে। তাহলে কিন্তু আবার একটু আগেই আমরা বলেছি যে যতবার লজিক ততবার ইফ, কিন্তু এক্ষেত্রে আর ইকুয়াল টু ইউজ করতে হবে না, আবার শুধু ইফ লিখলেই হবে। ইফ লিখলাম। ইফ লেখার পরে আবার যখনই ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, একইভাবে কিন্তু আমাদের এই নিচে লজিকটা দেখাতে থাকবে। এবার কি বলেছে? নতুন আরেকটা লজিক লেখার জায়গা চলে এসেছে। এবার আমি সেকেন্ড লজিকটা এখানে লিখে দেবো। যদি 200-র বেশি হয়, কি 200-র বেশি হবে? টোটাল নাম্বার। টোটাল নাম্বার কোন ঘরে রয়েছে? E2। তাহলে আমরা এখান থেকে E2 সিলেক্ট করব, গ্রেটার দেন। যদি কম বলে লেস দেন, বেশি বললে গ্রেটার দেন, আর যদি সমান সমান বলে যে পুরোপুরি 100 পেতে হবে, 200 পেতে হবে, তাহলে ইকুয়াল টু দিলে কাজ করতে পারবো। তাহলে আমরা এখানে গ্রেটার দেন দিয়ে আমাদের লিখতে হবে 200, তারপর আমাদের লজিকটা ইন্ট করতে হবে। লজিকটা কমপ্লিট করার পর অটোমেটিক চলে এসেছে ভ্যালু ইফ ট্রু। এরপর আমাদের ভ্যালু ইফ ট্রু লিখতে হবে। ভ্যালু ইফ ট্রু কি এখানে? মানে কি দেখাতে চাই? যদি 200-র বেশি হয়, 200-র বেশি হলে সেকেন্ড ডিভিশন। তাহলে সেকেন্ড ডিভিশন এখানে আমরা কোটেশনের মধ্যে লিখে দেবো। সেকেন্ড ডিভিশন লিখে দিয়েছি, ইনভার্টেড কমা শেষ। এবার এখানে কিন্তু ভ্যালু ফলস বলেছে, যদি 200-র বেশি হয় তাহলে সেকেন্ড ডিভিশন, না হলে ফেল দেখাবে। এখানে কিন্তু ভ্যালু না হলে যেটা দেখাতে চাই সেটাই কিন্তু এখানে ভ্যালু ফলস। তাহলে কমা দিয়ে আবার আমরা এখানে লিখে দেবো ফেল। ফেলটাকেও আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। তারপরে আমাদের কিন্তু আর যেহেতু কোনো লজিক নেই, যদি আরো নতুন একটা লজিক থাকতো তাহলে আবার আমরা ইফ দিয়ে শুরু করতাম। এইভাবে কিন্তু করতে হবে। যতবার এরকম আলাদা আলাদা লজিক দেবে, 200-র বেশি, 400-র বেশি, 300-র বেশি, কম, তখন কিন্তু ততবার আমাদের ইফ দিয়ে এইভাবে দেখাতে হবে। তারপর ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের, আশা করি এই লজিকটাও তোমরা বুঝতে পারলে। এবার যদি আমরা এন্টার দিই তাহলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হবে। এন্টার দেওয়ার পরে যেহেতু আমাদের লাস্টে ব্র্যাকেট দেওয়া হয়নি, ইয়েস করে দেবো। আমাদের কিন্তু এখানে সেকেন্ড ডিভিশন চলে এসেছে। একইভাবে যদি আমরা এটাকে স্ক্রল করে নিচের দিকে টেনে দিই, বাকিদেরটাও কিন্তু বেরিয়ে যাবে। কেউ ফেল করেছে, কেউ ফার্স্ট ডিভিশন পেয়েছে। দেখো এই কেন সেকেন্ড ডিভিশন? কারণ এর হচ্ছে 220, 200-র বেশি রয়েছে কিন্তু 220-র কম রয়েছে। তাহলে আশা করি ইফের এই ফর্মুলাটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যাব আমরা একটু অ্যাডভান্স, ইফের আরেকটু অ্যাডভান্স কাজে। অ্যাডভান্স কাজটা কি? আমরা যদি একটু আমাদের পেজটা নিচে চলে আসি, এখানে আরো কিছু আমরা দেখতে পাচ্ছি, আমাদের ম্যাথ রয়েছে। এটা হচ্ছে একটা অফিসিয়াল কাজের ওপর। ফার্স্ট কোশ্চেনটা এখানে কি বলেছে? যাদের বেসিক স্যালারি বা বেসিক 6,000 টাকার বেশি, তারা 500 টাকা বোনাস পাবে। তাহলে এখানেও কিন্তু যাদের, মানে কি, এটা লজিক দিয়ে দিয়েছে যে এত পেতে হবে। তার মানে এরকম যদি লজিক থাকে আমরা এক কথায় বুঝে নেব যে ইফ আমাকে ইউজ করতেই হবে। তারপর কি বলেছে? 6,000 টাকার বেশি হলে 500 টাকা বোনাস পাবে, আর 6,000 টাকার কম হলে 1,000 টাকা বোনাস পাবে। তাহলে মোট সে কত পাবে? তাহলে এখানে কিন্তু মোটটা জানতে চেয়েছে। কোনো কিছুর মোট করা মানে কিন্তু যোগ করা, তাই তো? তাহলে আমার এখানে কিন্তু সামটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এই ফর্মুলাটা কি করে করব দেখে আসা যাক। ফার্স্ট কোশ্চেন অ্যান্সারের এখানে ক্লিক করব। আমরা জানি এটা ইফ দিয়ে শুরু করতে হবে, তাহলে ইকুয়াল টু ইফ, তারপর ব্র্যাকেট ওপেন। ফার্স্ট লজিক কি বলেছে? যাদের বেসিক 6,000 টাকার বেশি। এখানে বেসিক বলতে কোন ঘর? ডি, ডি 27। তাহলে আমরা এখানে লিখবো D27। বেশি বলেছে তার মানে গ্রেটার দেন কত? 6,000। কমা দিলে শেষ হয়ে যায় লজিক। তারা কত টাকা বোনাস পাবে? 500 টাকা বোনাস পাবে। এখানে কিন্তু বলে দেয়নি যে এরকম দেখাবে বা এই দেখাবে, বোনাস পাবে। আর লাস্টে কিন্তু বলেছে টোটাল কত হচ্ছে সেটা দেখাতে। তাহলে সে তো এখন পর্যন্ত এই বেসিকটা পাচ্ছে,
কিন্তু যদি 6,000 টাকার বেশি হয় তাহলে আরো 500 টাকা পাবে, তাই তো? তাহলে কি আমাকে এখনকার বেসিক প্লাস 500 হিসেবে দেখাতে হবে, যদি কিনা এটা মিলে যায়, তাই তো? আমি জানি না এই ঘরে 6,000-এর বেশি আছে না কম আছে জানি না, কিন্তু যদি আমার এই লজিকে মেলে তাহলে এই ঘরের সাথে আরো 500 টাকা অ্যাড হবে, তাই তো? তাহলে এটাকে আমরা কি করে লিখবো? একটু আগে বললাম কোনো ঘর নাম্বার লিখলে সেটাকে কিন্তু কোনো কোটেশন দিতে হয় না, যেহেতু আমরা এটাকে যোগ আকারে লিখতে হবে। তাহলে বেসিক কত রয়েছে? D27, তাহলে D27 প্লাস কত বেশি পাবে? সে 500 বেশি পাবে, যদি কিনা তার বেসিক 6,000 টাকার বেশি হয়। তাহলে এখানে কিন্তু একটু অ্যাডভান্স রয়েছে, এটা একটু সবাই ভালো করে দেখবে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, নেক্সট ভিডিওতে আমরা বা কমেন্টেই সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে ফার্স্ট লজিক তো তোমরা বুঝতে পারলে, 6,000 টাকার যেহেতু বেশি বলেছে তাই 6,000-এর গ্রেটার দেন 6,000 লিখেছি ঘর নাম্বার দিয়ে। তাহলে কি হবে? 500 টাকা যোগ হবে কার সাথে? বেসিকের সাথেই। এরকম কিন্তু বলেনি যে শুধু 500 হবে নাকি দেখাও না 1000 দেখাও, তাহলে আমরা শুধু 500 1000 লিখেই ছেড়ে দিতাম। যেহেতু বলেছে মোট কত হবে সেটা দেখতে চাইছে। ধরো তুমি 7,000 টাকা মাইনে পাও, এবার নতুন একটা রুলস বেরোলো, যারা 5,000 টাকার বেশি মাইনে পায় তাদের জন্য এই মাস থেকে আরো 1,000 টাকা করে বেশি মাইনে দেওয়া হবে, তাই তো? এবার দেখা যাচ্ছে কেউ 7,000 পায়, কেউ 8,000 পায়, কেউ 9,000 পায়। এবার যারা এই হিসেব নিকেশের কাজে যুক্ত রয়েছে তাদের কাছে তো এরকম লিস্ট রয়েছে কে কত টাকা মাইনে পায়, তাহলে তারা কিন্তু সহজেই এই ফর্মুলা ইউজ করে কে কত মাইনে, নতুন মাইনে তার কত হবে সেটা সহজেই বের করতে পারবে। তাহলে ফার্স্ট লজিকের কাজ শেষ, তাহলে আমরা কমা দিয়ে এটাকে শেষ করব। এবার কিন্তু আমাকে এখানে বলেছে 6,000 টাকার কম তাদের হচ্ছে 1,000 টাকা করে বোনাস পাবে, যারা 6,000 টাকার কম। তাহলে এটাও তো আমাদের আরেকটা লজিক, তাই তো? তাহলে আবার কি করতে হবে? আমাকে ইফ দিয়ে শুরু করতে হবে। ইফ লেখার পরে আবার কি করব? আমরা ব্র্যাকেট ওপেন করব। এবার বলেছে D27 লেস দেন। কেন লেস দেন? কারণ এটা কম বলেছে। লেস দেন 6,000 টাকা লেখার পরে এর যে ভ্যালু ট্রু সেটা লিখে দেবো। তাহলে কি দেখাবে? যদি 6,000 টাকার বেশি হয় তাহলে 1,000 টাকা বোনাস পাবে। এই 1,000 টাকাটা কার সাথে বোনাস পাবে? এই বেসিকের সাথেই তো। তাহলে আবার লিখবো D27 প্লাস 1,000, যদি কিনা তার 6,000 টাকার কম হয়, তাই তো? আর যদি কোনোটাই না হয় তাহলে কি হবে? তাহলে এখানে আমরা কি শিখলাম? 6,000 টাকার বেশি পেলে 500 টাকা বোনাস পাবে। তাহলে 500 টাকা কার সাথে বোনাস পাবে? যেহেতু 6,000-এর সাথেই, তাই D27 প্লাস 500 করেছি। একইভাবে 6,000-এর কম হলে 1,000 টাকা বোনাস পাবে। তাহলে আর তো কিছু নেই এখানে। তাহলে এখানে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে এন্টার। এন্টার দিয়ে ইয়েস। দেখো এখানে 7,000 কিন্তু অ্যান্সার বেরিয়ে গেছে। 7,000 কেন? কারণ যেহেতু 6,000 টাকার বেশি মাইনে আমরা পড়েছিলাম। 6,000 টাকার যদি বেশি, আমরা একটু আগে আমাদের এখানে কি বলেছে? 6,000 টাকার বেশি মাইনে হলে 500 টাকা বোনাস পাবে। তাহলে 6,000 টাকার বেশি রয়েছে, তার 6,500 রয়েছে, তাহলে আরো 500 অ্যাড হয়ে 7,000 হয়ে গেছে তার মাইনে। একইভাবে বাকিদেরটা যদি আমরা এরকম টেনে দিই তাদেরটাও বেরিয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা সহজেই এই অফিসিয়ালি কাজের এই হিসাব নিকাশগুলো সহজেই করতে পারবো। নেক্সট এবং লাস্ট যে ভাইটাল ইফ সম্পর্কিত আরেকটা আমরা কোশ্চেন নিয়ে এসেছি। মোটামুটি এই যে কটা কোশ্চেন করানো হলো আজকে ইফ নিয়ে, শুধু ইফের আরো অ্যাডভান্স কিছু রয়েছে, ইফের সাথে অ্যান্ড যোগ করা, অর যোগ করা, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও নালে অনেক লং হয়ে যাবে। আজকে শুধুমাত্র আমরা ইফ সম্পর্কে জানছি। আর ইফের যে কটা আমরা কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে, যদি এই কটা কোশ্চেন ভালো করে তোমরা বুঝতে পারো, এই ফর্মুলাগুলো যদি ভালো করে অ্যাপ্লাই করতে পারো, আশা করি তোমাদের ইফ নিয়ে কোনো আর কিছুই বাদবে না। লাস্ট যে কোশ্চেনটা দেখাবো সেটা সেটাও খুবই দরকার হয় আমাদের। এবং এখানকার লাস্ট কোশ্চেন কি বলেছে? যাদের ডেসিগনেশন ম্যানেজার, ডেসিগনেশন বলতে এই যে যেখানে হেডিং দেওয়া রয়েছে ডেসিগনেশন, আগে যেমন বেসিক ছিল এবার ডেসিগনেশন, ডেসিগনেশন ম্যানেজার হতে হবে এবং তারা বেসিকের উপর 5% বোনাস পাবে। আর যাদের ডেসিগনেশন ক্লার্ক তারা 10%, আর যারা অ্যাসিস্ট্যান্ট তারা হচ্ছে 15%, তাই তো? সেম ভাবে তাহলে শুরু করতে হবে। এটা 4 নম্বর ঘরে লিখবো। ইকুয়াল টু দিয়ে ইফ, ইফ লেখার পরে ব্র্যাকেট ওপেন। যেহেতু এখানে তিনটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লজিক রয়েছে, একবার ম্যানেজারকে দিয়ে রয়েছে, একবার ক্লার্ককে দিয়ে রয়েছে, একবার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে রয়েছে, তাহলে তিনবার কিন্তু আলাদা আলাদা করে আমাকে ইফ লিখে লজিকটা লিখতে হবে। তাহলে ফার্স্ট লজিকে কি বলতে চেয়েছে? ডেসিগনেশন হতে হবে ম্যানেজার। ডেসিগনেশন কত নম্বর ঘরে রয়েছে? বি, তাই তো? আর হচ্ছে আমি যে প্রথম যে রোটা ধরেছি কত, সেটা এখানে 27, B27। এবার যেহেতু এখানে বেশি কমের কিছু নেই যে এত বেশি হতে হবে এত কম হতে হবে, ডাইরেক্ট বলেছে ম্যানেজার হতে হবে। সরাসরি কিছু বলা থাকলে তখন আমরা ইকুয়াল টু ইউজ করি। ইকুয়াল টু কি হতে হবে? ম্যানেজার। আর আমরা জানি ম্যানেজার যেহেতু একটা ওয়ার্ড, তাহলে ম্যানেজারটাকে কিন্তু আমাদের ইনভার্টেড, ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। তারপর কমা দিয়ে দেবো আমরা। কমা দেওয়ার পরে ভ্যালু ইফ ট্রু হিসেবে কি লিখবো এখানে? যদি ম্যানেজার হয় তাহলে কত পার্সেন্ট বোনাস পাবে? 5%।
এবার আমার কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবে, এখানে শুধু বলেছে যে শুধু কত পার্সেন্ট বোনাস পাবে সেটা দেখাও, ওই বোনাস সহ মোট স্যালারিটা কিন্তু জানতে চাইনি। যদি মোট স্যালারিটা জানতে চেত তাহলে আমরা কি করতাম, আমরা এখানে যখনই আমরা কোনো কিছুর পার্সেন্ট বের করি, যে কোনো সংখ্যার পার্সেন্ট কি করে বের করতে হয়, সেই সংখ্যাটাকে দিয়ে ওই পার্সেন্টকে গুণ করতে হয়, তাই তো? তাহলে এখানে আমরা সেই গুণ আকারে লিখতাম। ধরো তোমরা 7,000 টাকা মাইনে পাও, কিন্তু তোমাকে এবার 10% এক্সট্রা মাইনে দেওয়া হবে, তাহলে তোমার টোটাল মাইনে কত হবে? তখন তোমাকে আগে কি জানতে হবে যে তোমার 7,000-এর 10% মানে কত হয়, সেটা আমরা কি করে বের করি, 7,000 গুণ 10%, তাই তো? বের করার পরে সেটাকে আমরা আগে যেটা মাইনে পাই 7,000 সাথে যোগ করতে হয়, তাহলে এখানে কিন্তু সেইভাবেই লিখতে হতো যদি টোটালটা জানতে চেত যে 5% সহ মোট কত পাচ্ছে। তাহলে আমাকে কি করতে হতো, এখানে লিখতে হতো কার 5%, বেসিকের 5%, তাহলে বেসিক প্লাস আবার বেসিক ইন্টু 10%, তাই তো? বেসিক বলতে বেসিকের ঘর নাম্বারটা দিলেই হতো। কিন্তু এখানে শুধু জানতে চাইছে 5% মানে কত, যে সে এক্সট্রা বোনাসটা পাবে সেটা 5% হোক 10% হোক, সেটা মানে কত টাকা বোনাস পাবে সেইটুকু জানতে চেয়েছি। আর আমরা শুধু যদি পার্সেন্ট বের করি, কি করে বের করি, মেন সংখ্যাকে সেই পার্সেন্ট দিয়ে কিন্তু গুণ করলেই বেরিয়ে যায়। তাহলে এখানেও কিন্তু আমরা সেম ভাবেই সেটা দেখাবো। তাহলে এখানে 5% কার ওপর বোনাস পাবে, বেসিকের ওপর, তাহলে বেসিকের 5% আমাকে বের করতে হবে। তাহলে বেসিক এখানে কোন ঘরে রয়েছে, D27, তাই তো? D27 লিখবো, ইন্টু ইন্টু বলতে এখানে এই যে স্টার মার্কস যেটা থাকে কিবোর্ড থেকে ইন্টু দেবো, কত পার্সেন্ট, 5%, পার্সেন্ট চিহ্নটা কিন্তু মার্কস দিতেই হবে। তাহলে এইভাবে দেখিয়ে দিলে কিন্তু আমার শুধুমাত্র তার ক্ষেত্রে 5% মানে কত, সেটা 100 না 200 না 300 টাকা এক্সট্রা পাচ্ছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে ফার্স্ট লজিক আশা করি বুঝতে পারলে, ফার্স্ট লজিকটা এখানেই শেষ হচ্ছে। তাহলে এখানে আমরা কমা দিয়ে দেবো। এবার কিন্তু ভ্যালুই ফলস বলেনি কিছু, যে ম্যানেজারের এই না হলে এত পাবে। এবার নেক্সট লজিক বলেছে যে ডেসিগনেশন ক্লার্ক হতে হবে। তাহলে আবার যেহেতু নতুন একটা লজিক, তাহলে নতুন আবার ইফ দিতে হবে। তাহলে আমরা ইফ আবার ইউজ করব, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এবার কি বলেছে, ডেসিগনেশন ক্লার্ক হতে হবে। ডেসিগনেশনের ঘর কি, B27। এখানে আমরা কিন্তু বারবার বলছি, টেবিলে আমি কি তথ্য আছে সেটা কিন্তু দেখবো না, আমি শুধু যে ঘর অনুযায়ী কাজ করছি সেই ঘর নাম্বার অনুযায়ী কিন্তু আমাকে অ্যাড্রেসগুলো দিতে হবে। আমার এখানে ম্যানেজার থাক, ক্লার্ক থাক, অ্যাসিস্ট্যান্ট থাক, সেটা আমাকে ফর্মুলাই দেখে দেবে। ফর্মুলায় যে সেই ঘর হিসেবে আমাকে কিন্তু ফলাফল দেখতে হবে। অনেকে এখানে কিন্তু ভুল করে, যে এখানে ক্লার্ক আছে বলে ক্লার্কের ঘর নাম্বারটা লিখবো, যে 28 লিখবো, তা কিন্তু নয়। আমি যদি নিজে খুঁজে বের করি, এখানে ছোট যেহেতু টেবিলটা, তাই আমাদের সহজেই আমরা দেখতে পারছি। কিন্তু একটা অফিসিয়ালি কাজে কি হবে, অনেকের নাম থাকবে লিস্টে, অনেকে তাদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকবে, ডেসিগনেশন থাকবে, তখন কিন্তু এই ফর্মুলা কিন্তু ইউজ করলে হবে না। তাই আমাকে যে ঘর বরাবর আমি কাজ করছি, সবসময় চেষ্টা করবো আমরা ফার্স্ট যারটা বের করতে চাই, ফার্স্ট জেরো, সেখানে সেই বরাবর কাজ করতে, সেই হিসেবেই আমরা কিন্তু আমাদের সেল অ্যাড্রেস গুলো দেবো। সেখানে থাক বা মিলুক বা না মিলুক, মেলানোর বা না মেলানোর কাজ কিন্তু আমাদের ফর্মুলাই করে দেবে। কোন ঘরে মিলছে সে সেই হিসেবে কিন্তু আমাদের দিয়ে দেবে অ্যান্সার। তাহলে আমরা এখানে কি দেখাবো, D27 যদি ক্লার্ক হয়, তাহলে D27 ইকুয়াল টু, এবার এটাকেও একটা ইনভাইটেড কমার মধ্যে রাখতে হবে, ক্লার্ক হয়, শেষ। তাহলে কি দেখাতে চাই, তাহলে আমরা কত পার্সেন্ট পাবে, যদি ক্লার্ক হয় তাহলে 10% পাবে। তাহলে শুধু 10% তো দেখতে চাইনি, 10% মানে কত টাকা সেটা দেখতে চেয়েছে। তাহলে কোনো সংখ্যার 10% বের করা মানে কি, সেই সংখ্যাকে 10 দিয়ে পার্সেন্ট দিয়ে গুণ করে দাও, তাই তো? তাহলে আমরা এখানে কার 10%, বেসিকের 10%, বেসিক কোন ঘরে রয়েছে, D27, তাহলে D27 ইন্টু এই ক্ষেত্রে 10% লিখে দিলাম। তাহলে এটাও, এই লজিকটাও কমপ্লিট হয়ে গেল। কমা দেওয়া মানে লজিকটা শেষ হচ্ছে। কমা যতক্ষণ না দিচ্ছি কিন্তু লজিকটাই চলতেই থাকবে, তখন কিন্তু আমাদের ফাংশনটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা কমা দেবো, লজিকটা শেষ হবে, অটোমেটিক নিচে যদি লক্ষ্য করো অটোমেটিক ঘর চেঞ্জ হয়ে যাবে। এবার কি বলছে, ভ্যালিড ফলস, এর ক্ষেত্রেও কোনো ভ্যালিড ফলস নেই। এবার নতুন আরো একটা লজিক রয়েছে এখানে, তাহলে আবার একটা ইফ দেবো, ইফ দিয়ে আবার ব্যাকেট দিয়ে শুরু করব। এবার শুরু করার পর এখানে কি বলেছে, অ্যাসিস্ট্যান্ট হলে 15% বোনাস পাবে। তাহলে অ্যাসিস্ট্যান্ট লিখে দেবো, কে অ্যাসিস্ট্যান্ট, যদি ডেসিগনেশন। এবার আমি ডেসিগনেশনের কোন ঘর অনুযায়ী লিখছি, 27 রো অনুযায়ী লিখছি, তাহলে ডেসিগনেশন বলতে বি, তাহলে B27ই কিন্তু আমাকে ইউজ করতে হবে। B27 ইকুয়াল টু কি হতে হবে, অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্স লেখার পরে আবার কিন্তু ইনভাইটেড কমা দিয়ে সেটা অফ করে দেবো। তারপর আমার যেহেতু এর পরবর্তী আর কিছু নেই, তাহলে কিন্তু আমাকে যখনই পরবর্তী কিছু থাকবে না তখন কিন্তু আমাকে কমা না দিলেও হবে। আর যদি পরে আরো কিছু আমরা অ্যাড করতে চাই তখন কিন্তু আমাকে কমা দিতেই হবে। কিন্তু এখানে আরো পরবর্তী কিছু রয়েছে, মানে কি আমাকে ভ্যালু ট্রুটা লিখতে হবে, যদি অ্যাসিস্ট্যান্স হয় তাহলে কত পার্সেন্ট পাবে। তাহলে এখানে কমা দেবো, কত পার্সেন্ট, এই ক্ষেত্রে 15%।
কার উপর 15%? বেসিকের উপর। তাহলে বেসিকের ঘর নাম্বার কত? D27। তাহলে D27 ইন্টু 15% অ্যাড করে দেবো এখানে। তাহলে আমাদের এই লজিকটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। একটু মন দিয়ে এই লজিকটা ভালো করে লক্ষ্য করবে। আবার বলে দিচ্ছি আমি, এখানে যেহেতু কি বলেছে, একটা পদ বলে দিয়েছে যে ম্যানেজার হলে এত পার্সেন্ট বোনাস পাবে, শুধু পার্সেন্ট মানে কত টাকা, সেই টাকাটা এখানে দেখতে চেয়েছে আমার এই কোশ্চেনে। যদি এখানে বলতো টোটাল কত হচ্ছে, যে এই পার্সেন্ট অ্যাড হয়ে টোটাল কত হচ্ছে, তাহলে কি করতে হতো, এই যে সেমটাই লিখতাম, এর সাথে আবার এটাকে ব্র্যাকেটে রেখে এর সাথে যোগ করে দিতাম, এটাকে বেসিককে আবার যোগ করে দিতাম, তাহলে আমার টোটাল বেরিয়ে যেত। কিন্তু এবার টোটাল মানে চাইনি, শুধু পার্সেন্ট মানে 10% মানে কত টাকা, 20% মানে কত টাকা, সেটা শুধু জানতে চেয়েছি। আর আমরা কোনো কিছুর পার্সেন্ট বের করা মানে জানিস, সেই সংখ্যাটাকে ওই পার্সেন্ট দিয়ে গুণ করলেই বেরিয়ে যায়। তাহলে সেটাই কিন্তু আমরা এখানে করেছি প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে এরপর আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এবার যতগুলো ইফ ততগুলো কিন্তু আমাকে লাস্টে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তাহলে আমি 3টে ইফ করেছি, তাহলে 3টেই কিন্তু ইফের ব্র্যাকেট সেখানে শেষ হচ্ছে। তারপর আমরা এন্টার ইউজ করব। দেখো এখানে কত বেরিয়েছে, 325 টাকা। 325 টাকা কি করে বেরোলো, মানে এই 325 টাকা এ বোনাস পাবে। কারণ কি, এর কত বেশি রয়েছে, কে রয়েছে, ম্যানেজার। ম্যানেজারের ক্ষেত্রে কত পার্সেন্ট বলেছিলাম, 5%। তার মানে নিশ্চয়ই এই যে 6500 এই বেসিকের 5% মানে 325 হয়, 325 হয়, তাই কিন্তু এটা দেখিয়েছে। একইভাবে যদি আমরা এটাকে টেনে নিচে দিয়ে করে দিই, বাকিদেরটাও কিন্তু বেরিয়ে যাবে। এবার এখানে দেখো একটা ফলস এসছে। এই ফলসটা কেন আসলো? ফলস এসছে মানে এই কোনো লজিকের সাথে মেলেনি। কিন্তু আমি তো লিখেছিলাম ক্লার্ক হলে কি হবে, তাহলে মেলেনি কেন? তখন আপনাকে দেখতে হবে, এই যে ফলস এসে এখানে ডবল ক্লিক করবেন, অটোমেটিক এই ঘরের যে ফর্মুলা অটোমেটিক চলে আসবে। আমরা জানি, আমি যেহেতু 27 হিসেবে লিখেছিলাম, অটোমেটিক নিচের দিকে টানলে কি হবে, এর আগেই আমরা শিখেছি, যখনই আমরা নিচের দিকে স্ক্রোল করে টানি, অটোমেটিক পরবর্তী ঘর নিয়ে নেয়। তাহলে এখানে B28 হয়ে গেছে, ম্যানেজার মানে এত। এই যে আমরা ভুল হয়েছে কোথায়, আমরা যে দেখিয়েছি ক্লার্ক, কে ক্লার্ক হবে, ক্লার্কটা হবে ডেসিগনেশন, তাই তো? কিন্তু আমরা কিন্তু এখানে D28 হয়ে গেছে, ডি এর ঘর হয়ে গেছে। ডি এর ঘর মানে কি, বেসিকের ঘর। বেসিকের মধ্যে তো কেউ ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্ট নেই, আছে তো ডেসিগনেশনের ঘরে। তাহলে এখানে আমাদের ডিটা হয়ে যাবে বি, তাহলে কিন্তু আমাদের নিয়ে নেবে। এবার যদি আমি এন্টার দিই, এ কিন্তু নিয়ে নিয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, এবার কিন্তু ঠিকঠাক চলে এসেছে আমাদের। আজকে মোটামুটি আমরা এই ক্লাসে ইফ, শুধুমাত্র ইফ সম্পর্কিত যত ধরনের ফর্মুলা হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এই ফর্মুলাটা ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো কমেন্টে অবশ্যই জানাবে, হ্যাঁ বুঝতে পেরেছি। আর যদি না বুঝতে পেরে থাকো, কোথায় বুঝতে পারোনি সেটাও জানাবে, আমরা তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসটা তোমাদের কিরকম লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে আমরা অ্যান্ড অর এর ওপর ভিডিও নিয়ে আসবো, তারপর ভিলুকআপ, এইচলুকআপ এবং আরো অ্যাডভান্স যে এক্সেল রয়েছে তার উপর কিন্তু নতুন নতুন ভিডিও আসতে থাকবে। তাহলে এই 2025 সালে এসেও যদি তুমি এক্সেল ভালো করে না শিখে থাকো, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকো। আশা করি তুমি ভালোভাবেই শিখতে পারবে। আর প্রতিনিয়তই কিন্তু আমাদের এক্সেল, এমএস ওয়ার্ড সংক্রান্ত বিভিন্ন টিপস, বিভিন্ন শর্টকাট কিন্তু আমাদের শর্টসের মাধ্যমে ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই আসছে। তোমরা সেগুলোও দেখতে থাকো। আশা করি সেখান থেকেও তোমরা অনেক কিছু নতুন নতুন ট্রিক্স, শর্টকাট শিখতে পারবে। যেহেতু অনেক ট্রিক্স, অনেক শর্টকাট রয়েছে, সেটা ভিডিওতে শেষ করা সম্ভব না। সেগুলো কিন্তু আমরা শর্টসের মাধ্যমে সেগুলো তুলে ধরছি। তাহলে সেইগুলো তোমরা দেখতে থাকো। আর যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।